কিন্তু দেওয়ান কখনো বিপ্লবকে থামাতে পারে। এই ফাঁসির মঞ্চেই বিনয় বাদল দীনেশ, সেই বীর বিপ্লবী দীনেশের ফাঁসি হয়েছিল। ফাঁসি দেওয়ার পর তাদের এখানে এসে পোস্টমর্টম করা হতো। এই সামনে কক্ষটি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে কারাগারে তাকে আবদ্ধ করে রেখেছিল ব্রিটিশরা, সেই আলিপুর জেল শুধু বাঙালির কাছে নয়, সকল ভারতবাসীর কাছে এক স্মৃতির ভাণ্ডার। এই জেলের মধ্যে লুকিয়ে আছে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক ইতিহাস। 1906 সালে যখন চারিদিকে স্বাধীনতা আন্দোলনের জোয়ার বইছে, তখন ব্রিটিশরা আদিগঙ্গার ধারে 21 ফুট উঁচু পাঁচিল দিয়ে বানিয়েছিল এই আলিপুর জেল। অনেক বীর সন্তান এই জেলে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিল। সেই সমস্ত ইতিহাস আজও ভারতবাসীর মনে টাটকা রয়েছে। তাদের বলিদান এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। ভারতে 75তম স্বাধীনতা দিবসে বর্তমান সরকার এই জেলকে আলিপুর জেল মিউজিয়াম হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে দেয়। সমস্ত বন্দীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুরে নতুন জেলে এবং প্রেসিডেন্সি জেলে। লাল ইটের পাঁজরে লেখা ইতিহাসকে উস্কে দিতে স্বচক্ষে ঐতিহ্যশালী জেল পরিদর্শনে চলে এসেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। আজ আমি এই জেল মিউজিয়াম সম্পর্কে সমস্ত তথ্য দেব। কিভাবে আসবেন, টিকিট খরচ কত, কখন খোলা থাকে, যাবতীয় তথ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেব এই জেল মিউজিয়ামে কিভাবে আসবেন। আপনারা যে কোনো নিকটবর্তী মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসবেন এই যতীন দাস পার্কে। আমিও দেখছেন আমি এখন পার্কের সামনে আছি। যতীন দাস পার্কে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা আপনারা ঠিক এই ডান দিকেই চলে যাবেন। সোজা আপনারা এই ডান দিকে ধরে চলে যাবেন, যেখানে অটো নিয়ে আপনারা পৌঁছে যাবেন আলিপুর জেল মিউজিয়াম। অটো ভাড়া পড়বে 10 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর জেল মিউজিয়ামের কাছে। ওই পার আলিপুর জেল মিউজিয়াম। চলুন এবারে ভেতর দিকে যাওয়া যাক। আমরা এখন আলিপুর মিউজিয়ামের দিকে, জেল মিউজিয়ামের দিক ভেতর দিকে প্রবেশ করছি। এই যে এন্ট্রি, এখান থেকে এন্টার নেবেন, বা দূরে ওই যে টিকিট কাউন্টার। চলুন টিকিট কাউন্টারে যাই, কত কি টিকিট না সেগুলো আমাদের দেখবো এবং আমাদের সব শেয়ার করবো। আপনারা যখন এখানে এন্ট্রি করবেন, এখানে কিন্তু আপনাদের ব্যাগ চেক করবে। অবশ্যই ব্যাগটা চেক করিয়ে নেবেন। আমাদেরও ব্যাগটা চেক করা হলো। আমরা এখন রয়েছি আলিপুর জেল, যেটা আগে আমাদের আলিপুর জেল হিসেবে বিখ্যাত ছিল, কিন্তু এখন সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে আলিপুর জেল মিউজিয়াম। আমরা আজকে আপনাদের সাথে আলিপুর জেল মিউজিয়ামের ইতিহাস, আলিপুর জেল মিউজিয়াম কী কী দেখার আছে, কোথায় কি দেখবেন, প্রত্যেকটা জিনিস আমি দেখব এবং আপনাদেরও দেখাবো ঘুরিয়ে। চলুন তাহলে এবার আমরা ভেতর দিকে যাওয়া যাক। সোজা ভেতর দিকে এবার আমরা প্রবেশ করছি আলিপুর জেল মিউজিয়াম। চলুন তাহলে আমরা প্রবেশ করছি, দেখি আলিপুর জেল মিউজিয়ামে কোথায় কোন দিকে কী রয়েছে আপনি দেখি। আপনারা প্রথমেই এসে দেখে নেবেন এইটা, যেখানে কোন দিকে কী রয়েছে আলিপুর মিউজিয়ামে সেটা এখানে কিন্তু দেখা রয়েছে। প্রথমে দেখছেন ফাঁসির মঞ্চ, ডান দিক, বাঁদিকে সোজা যেতে ওয়াচ টাওয়ার, আবার সোজা প্রদর্শনী কক্ষ। এগুলো একটু দেখে নেবেন। দেখে নিলে আপনার টোটাল আলিপুর মিউজিয়াম ঘুরে দেখতে খুব সুবিধা হবে। চলুন তাহলে আমরা এবারে ভেতর দিকে যাই। আপনাদের আমি এমন একটা জায়গা ঘুরিয়ে দেখাবো, ঢোকার সাথে সাথেই গা কিন্তু শিহরণ জাগছে। কারণ এই সেই জেল যেখানে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখতেন এবং তাদের উপর অত্যাচার করতো অকথ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আছি। ঢোকার সাথে সাথেই শারীরিকভাবে মনে একটা আলাদা উত্তেজনা জাগবে। কারণ আমরা এখন প্রবেশ করেছি ফাঁসির, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিত ব্রিটিশরা। চলো আমরা এসে পৌঁছেছি যেখানে ফাঁসি দেওয়া হতো। দেখছেন এই সেই মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো।
দুটি ফাঁসির দড়ি ঝুলছে, তার মানে কি দুজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হতো। যদিও সেই আগেকার যে দড়িতে ফাঁসি দেওয়া হতো সেটা নেই, এখন সেগুলো চেঞ্জ করা হয়েছে, বাকি সব কিছু কিন্তু আগেকার সেই জিনিসগুলোই রয়েছে। ফাঁসি দেওয়ার পর তাদের এইখান দিয়ে বডি নিচে নামিয়ে আনা হতো। দেখুন সেই জায়গাটা রয়েছে, এখান দিয়ে তাদের বডি নিচে নামিয়ে আনা হতো। এই যে তালিকাটা দেখছেন, আলিপুর জেলে যেসব শহীদরা মৃত্যুবরণ করেছেন তাদের একটা তালিকা রয়েছে, একবার দেখুন। প্রথম এখানে ফাঁসি দেওয়া হয়েছিল অনন্ত হরি মিত্রকে 1926 সাল। দীনেশ মজুমদার, দীনেশ গুপ্ত, এদেরও কিন্তু এই আলিপুর জেলেই ফাঁসি দেওয়া হয়েছে। ওই যে দূরে জানলাগুলো দেখা যাচ্ছে দেখছেন, ওই জানলাগুলোতেই আমাদের বীর বিপ্লবী সন্তানদের দাঁড় করে রাখা হতো ফাঁসি দেখানোর জন্য। ফাঁসি কীভাবে দিচ্ছে সেটা দেখার জন্য জোর করে দাঁড় করে রাখা হতো, যাতে তারা না আর ইংরেজদের বিরুদ্ধে কোনো রকম কাজকর্ম করতে পারে। চলুন এবারে আমরা এই যে দেখছেন দূরে ওই যে ফাঁসির মঞ্চ, ওই ফাঁসির মঞ্চ দেখানো হতো যখন ফাঁসি দেওয়া হতো, সেগুলোই বীর বিপ্লবীদের ওইখান থেকে জোর করে দাঁড় করে জানলাতে দেখানো হতো। এই ফাঁসির মঞ্চেই বিনয় বাদল দীনেশ, সেই বীর বিপ্লবী দীনেশের ফাঁসি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে 7ই জুলাই। এই যে রুমে আমরা প্রবেশ করেছি, ফাঁসি দেওয়ার পর তাদের এখানে এসে পোস্টমর্টম করা হতো। এই যে দেখছেন এখনও সে তখনকার বেডগুলো রয়েছে, এই বেডগুলোতে তাদের শুয়ে দেওয়া হতো, দিয়ে ব্রিটিশ যে ডাক্তাররা থাকতেন তারা তাদের এখানে পোস্টমর্টম করতেন। এবং এই যে ড্রেন দেখা যাচ্ছে দেখছেন, এখানে তাদের রক্ত বয়ে যেত। ভাবতে পারছেন কি শিহরণ জাগানো জায়গায় রয়েছি। এখন তো আমাদের মনে হচ্ছে যদি আমরা আগে সেইখানে পৌঁছে যেতাম, সেই সময় যেখানে আমাদের এই ব্রিটিশ সময় শহীদদের ফাঁসি দেওয়া হতো, বা তারা যেভাবে আমাদের দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন, তাদের জানাতে পারতাম আমরা এখন কী অবস্থা রয়েছে। তাদের আত্মত্যাগের বলিদানের স্বাধীনতা পাওয়া আজকে স্বাধীনতার মধ্যে কী তফাৎ রয়েছে। আমরা এখন রয়েছি ঠিক ফাঁসি দেওয়ার আগে, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এসে রাখা হতো ফাঁসি দেওয়ার আগের মুহূর্তে। এই সেলগুলোতে তাদের রাখা হতো। দেখুন সেলগুলোর কী মর্মান্তিক। এই যে ছোটো ছোটো যে কুঠিরগুলো দেখছেন, এই কুঠিরগুলোতে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এসে রাখা হতো ফাঁসি দেওয়ার আগে। এবার চলুন আমরা প্রবেশ করছি সেই জেলের মধ্যে তাদের রাখা হতো। দেখুন জেলের চারিদিকটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এখানেই থাকতেন তারা। এর মধ্যে তাদের এই কঠিন কঠোর শান্তির মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামীদের এখানে রাখা হতো। দেখেছেন কি ভয়াবহ অবস্থার মধ্যে তারা আমাদের জন্য লড়াই করে এই মাতৃভূমিকে স্বাধীন করে গেছে। একটা রেপ্লিকা দড়ির, এই ফাঁসির দড়ি তারা স্বেচ্ছায় বরণ করে নিতেন, গলায় নিজেরাই লাগিয়ে নিতেন। দেখুন সেটাই একটা প্রতিমূর্তি দেখানো হয়েছে। আমরা রয়েছি নেতাজি কারাকক্ষের সামনে। আইন অমান্য আন্দোলন অপরাধে নেতাজিকে 23শে জানুয়ারি 1930 সালে 23শে সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত এই কক্ষে রেখেছিলেন। এই কারাকক্ষে থাকাকালীন তিনি আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এই সামনে কক্ষটি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। ওনাকে এই কক্ষেই আটকে রাখা হয়েছিল এবং ওনাকে বন্দী হিসেবে রাখা হয়েছিল। আমি এখন রয়েছি যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষের সামনে, যিনি 1930 এপ্রিল থেকে 1932 22 অক্টোবর পর্যন্ত এই কারাকক্ষে বন্দী হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে কারাগারে তাকে আবদ্ধ করে রেখেছিল ব্রিটিশরা, সেই কক্ষের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তাকে ব্রিটিশরা 1934 থেকে 17 ফেব্রুয়ারি থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে আটকে রেখেছিলেন। এই কারাকক্ষে থাকার সময় তিনি তার মেয়ে ইন্দিরা গান্ধী এখানে আসতেন তার সঙ্গে দেখা করতে। গাছতলায় বসে তার সঙ্গে তিনি বিভিন্ন কথাবার্তা বলতেন। এই সেই গাছতলা যেখানে জওহরলাল নেহরুর সাথে তার মেয়ে ইন্দিরা গান্ধী বসে বিভিন্ন আলাপচারিতা বসতেন।
যখন তাকে ওই কারাকক্ষে বন্দি রাখা হয়েছিল। এই পেছনে দেখছেন ব্রিটিশরা কীভাবে আমাদের বিপ্লবী বীর সন্তানদের অত্যাচার করত, তারই একটি প্রতিলিপি এখানে স্ট্যাচু হিসেবে রাখা রয়েছে। চিনে রাখা হতো তারই একটা কাজ চলছে, দেখাই আপনাদের। দেখুন আলিপুর জেল। আন্দামানের সেলুলার জেলে অবস্থা দেখুন, যেটা এখন আমাদের সাধারণ মানুষের জন্য মিউজিয়ামে পরিণত হয়েছে। তখনকার সময় সেই তাৎকল যেখানে ব্রিটিশ বন্দীরা বসে বিভিন্ন সূত্র বা তাঁতের কাজ করতেন। আমরা এখন রয়েছি তাঁতকলের ভিতরে। আমাদের মহান বিপ্লবীরা যখন কারারুদ্ধ থাকতেন, তাদের এই কক্ষে বিভিন্ন কাজ করানো হতো, তাঁতের কাজ, সেটারই একটা রেপ্লিকা এখানে দেখানো হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। আমরা এখন রয়েছি সাধারণ কক্ষের দিকে, যেখানে সাধারণ মানুষদের জেলবন্দি হিসাবে রাখা হতো আলিপুর জেলে। এই সেই কক্ষ, সেটা সাধারণ মানুষদের আলিপুর জেলে বন্দি হিসাবে রাখা হতো। আমরা এখন এগিয়ে চলেছি পুলিশ মিউজিয়ামের দিকে। দেখি এখানে কি দেখা আছে, দেখি এখানে আমাদের কি দেখার আছে। এই জেলের বন্দীদের আটকে রাখা হতো, এই সেই সেল, একটা সেল থেকে বন্দীরা যাতায়াত করতেন। এই ছোটো ছোটো কুঠুরি জানলা, তার মধ্যে যেটুকু আলো প্রবেশ করতো তার মধ্যে থাকতে হতো। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য কীভাবে জীবন মুক্তিপণ করে এই সব রুমগুলোতে বন্দী থাকতেন, সেগুলোই আজকে আপনাদের ঘুরে দেখাচ্ছি।
আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন, শেয়ার করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ভালো ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করে।